পরদিন রবিবার 11 নভেম্বর সকালে কসাকরা ঢুকল ইৎসার্স্কোয়ে সেলোতে। স্বয়ং কেরেন্সকি এলেন একটি সাদা ঘোড়াতে চেপে, সমস্ত গির্জা থেকে ঘণ্টার ধ্বনির মধ্যে। শহরের বাইরে ছোট্ট একটা টিলার উপর থেকে দেখা যায় পেত্রোগ্রাদ, তার সোনালি মিনার আর নানা রং গম্বুজ এক ঘেয়ে সমভূমি জুড়ে ছড়িয়ে আছে রাজধানীর ধূসর বিশালতা। তার উপরে ইস্পাত ধূসর ফিনল্যান্ড উপসাগর। কোনো যুদ্ধ হয়নি, কিন্তু মারাত্মক এক ভুল করে বসলেন কেরেন্সকি। সকাল 7টায় তিনি 2 নম্বর ইৎসার্স্কোয়ে সেলো রাইফেলস রেজিমেন্টকে আত্মসমর্পণ করতে বলেন। সৈন্যরা জবাব দেয় তারা নিরপেক্ষ থাকবে, কিন্তু অস্ত্র দেবে না। আজ্ঞা মানা না মানার জন্য 10 মিনিট সময় দেন কেরেন্সকি। এতে রেগে ওঠে সৈন্যরা। গত 8 মাস ধরে তারা নিজেরাই নিজেদের চালিয়ে আসছে কমিটি মারফত। এ হুকুমে সাবেকি আমলের গন্ধ পায় তারা। কয়েক মিনিট পর কসাক গোলন্দাজ বাহিনী ব্যারাকে গোলা দাগে। 8 জন লোক মারা যায়। আর সেই মুহূর্ত থেকেই ইৎসার্স্কোয়েতে নিরপেক্ষ সৈন্য আর কেউ থাকল না। পেত্রোগ্রাদ জেগে উঠল রাইফেলের গর্জন আর সৈন্য মার্চের পদধ্বনিতে। অন্ধকার উঁচু আকাশের নিচে তুহিন বাতাসে তুষারপাতের আভাস। ভোরে সামরিক হোটেল এবং টেলিগ্রাফ এজেন্সি দখল করেছে ইউঙ্কারদের এক বিরাট বাহিনী। রক্তপাতে পুনরাধিকৃত হয় তা। টেলিফোন স্টেশনকে ঘেরাও করেছে নাবিকেরা। মার্সকায়ায় ঠিক মাঝখানে পিপে, বাক্স আর লোহার পাতের ব্যারিকেড তুলে ওঁত পেতে আছে তারা। নয়তো গরোখোভায় আর সেন্ট ইসাক চকের মোড়ে আড়াল নিয়ে কিছু একটা নড়ে উঠলেই গুলি চালাচ্ছে। মাঝে মধ্যে রেড ক্রস পতাকা উড়িয়ে মোটর গাড়ি আসছে যাচ্ছে। নাবিকেরা কোনো বাধা দিচ্ছে না। অ্যালবার্ট রিস উইলিয়ামস ছিলেন টেলিফোন এক্সচেঞ্জে। তিনি যান একটি রেড ক্রস গাড়িতে। বাহ্যত যা নাকি আহতে ভরা। শহর চক্কর দিয়ে গাড়িটা নানা ঘুরপথে গিয়ে পৌঁছয় প্রতি বিপ্লবের হেডকোয়ার্টার্স মিখাইলভস্কয়ে ইউঙ্কার শিক্ষালয়ে। তার মনে হয়েছিল আঙিনায় যে একটি ফরাসি অফিসার ছিলেন তিনিই সেনাপতিত্ব করছেন। টেলিফোন এক্সচেঞ্জে গোলা বারুদ ও খাবার পৌঁছয় এই পদ্ধতিতেই। গাদা গাদা এই ধরনের ভেকধারী অ্যাম্বুলেন্স আসলে ইউঙ্কারদের বার্তাবহ ও রসদ গাড়ির কাজ করে। ভেঙে দেওয়া ব্রিটিশ সাঁজোয়া ডিভিশনের 5-6টি সাঁজোয়া গাড়ি ছিল এদের হাতে। লুইস ব্রায়ান্ট তখন সেন্ট ইসাক চক দিয়ে যাচ্ছিলেন। তখন টেলিফোন এক্সচেঞ্জে যাওয়ার জন্য একটি সাঁজোয়া গাড়ি এগিয়ে আসে অ্যাডমিরাল্টির দিক থেকে। গোগল সড়কের মোড়ে ঠিক তার সামনেই থেমে গেল গাড়িটা। কাঠের গাদার পেছন থেকে গুলি চালাতে শুরু করে কিছু নাবিক। টারেটের মেশিন গানটা চারিদিকে ঘুরে কাঠের গাদি এবং সাধারণ জনতার দিকে নির্বিশেষে বেপরোয়া গুলি চালায়। ব্রায়ান্ট যে খিলানটার নিচে দাঁড়িয়েছিলেন সেখানেই মারা যায় 2টি শিশুসহ 7 জন লোক। হঠাৎ সগর্জনে নাবিকেরা লাফিয়ে যায় সামনে অগ্নিবর্ষণের মধ্যে। দানব যন্ত্রটাকে ঘিরে ধরে চিৎকার করতে করতে তার ছিদ্রগুলোর মধ্যে গুঁজে দেয় সঙ্গিনগুলো। ড্রাইভার ভান করল জখম হয়েছে, তাকে ছেড়ে দিল তারা। সেও ছুটল পৌরসভা ভবনের দিকে বলশেভিক নৃশংসতার কাহিনী বাড়াতে। যারা মারা পড়েছিল তাদের মধ্যে ছিলেন একজন ব্রিটিশ অফিসার। পরে খবরের কাগজে আরেকজন ফরাসি অফিসারের খবর পাওয়া গেল। আরেকটি ইউঙ্কার সাঁজোয়া গাড়িতে ইনি ধরা পড়ে পিটার পলে চালান যান। ফরাসি দূতাবাস সঙ্গে সঙ্গে খবরটি অস্বীকার করে, কিন্তু নগর কাউন্সিলরদের একজন আমাকে বলেন যে তিনি নিজে অফিসারটিকে খালাস করিয়ে আনেন। মিত্রশক্তি ও দূতাবাসগুলির সরকারি মনোভাব যাই থাক, ব্যক্তিগতভাবে ফরাসি ও ব্রিটিশ অফিসাররা এই দিনগুলোয় খুবই সক্রিয় হয়ে উঠেছিল। ত্রাণ কমিটির কার্যকর অধিবেশনে তাদের পরামর্শদাতা হিসাবেও দেখা গিয়েছিল। সেদিন শহরের প্রতিটি মহল্লায় সারাদিন সংঘর্ষ চলে ইউঙ্কার আর লালরক্ষীদের মধ্যে। লড়াই বাঁধে সাঁজোয়া গাড়িতে সাঁজোয়া গাড়িতে। একলা গুলি, ঝাঁক ঝাঁক গুলি আর মেশিন গানের তীক্ষ্ণ চড়বড়ে আওয়াজ সেদিন শোনা গেছে কখনো কাছে কখনো দূরে। দোকানগুলোয় লোহার ঝাঁপ নামানো, তবু কেনাবেচা বন্ধ হয়নি। এমনকি ভিড়াক্রান্ত প্রেক্ষাগৃহে সিনেমাও চলেছে বাইরের সমস্ত আলো নিভিয়ে। ট্রাম চলছিল, কাজ করছিল টেলিফোন। সেন্ট্রাল এক্সচেঞ্জে ফোন করলে গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছিল পরিষ্কার। স্মোলনিকে কোনো যোগাযোগ দেওয়া হচ্ছিল না।
কিন্তু সমস্ত ইউঙ্কার শিক্ষালয় ও ইৎসার্স্কোয়েতে কেরেন্সকির সঙ্গে পৌরসভা ও ত্রাণ কমিটির অবিরাম যোগাযোগ বজায় ছিল। সকাল 7টায় ভ্লাদিমিরস্কয়ে ইউঙ্কার স্কুলে হাজির হয় সৈনিক, নাবিক ও লালরক্ষীদের একটি দল। আত্মসমর্পণের জন্য ইউঙ্কারদের 20 মিনিট সময় দেয় তারা। চরমপত্র অগ্রাহ্য হয়। 1 ঘন্টা বাদে তোড়জোড় সমাপ্ত করে ইউঙ্কাররা মার্চ করতে নামা মাত্র গ্রেবেৎস্কায়া সড়ক ও বলশয় প্রসপেক্টের মোড় থেকে প্রচণ্ড অগ্নিবর্ষণের সম্মুখীন হলে পিছু হটে তারা। বাড়ি ঘেরাও করে গুলি চালায় সোভিয়েত সৈন্য। 2টি সাঁজোয়া গাড়ি সামনে পেছনে টহল দিয়ে মেশিনগান চালাতে থাকে। ইউঙ্কাররা সাহায্যের জন্য টেলিফোন করে। কসাকরা জবাব দেয় তারা বেরুতে সাহস পাচ্ছে না, কেননা 2টি কামান সমেত বিরাট একদল নাবিক তাদের ব্যারাক আটকে আছে। পাভলভস্কয়ে শিক্ষালয়ও ঘেরাও হয়। মিখাইলভস্কয়ে ইউঙ্কাররা লড়াই চালায় রাস্তায়। 11:30টায় এসে পৌঁছল 3টি ফিল্ড কামান। পুনরায় আত্মসমর্পণের দাবির জবাবে ইউঙ্কাররা গুলি করে মারল সোভিয়েত প্রতিনিধি দলের 2জনকে। সাদা পতাকা নিয়ে গিয়েছিল তারা। এইবার শুরু হলো সত্যিকারের গোলাবর্ষণ। শিক্ষালয়ের দেয়ালে দেখা দিল বড় বড় ফুটো। মরিয়ার মতো আত্মরক্ষা করছিল ইউঙ্কাররা। চিৎকার তুলে তরঙ্গের পর তরঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল লালরক্ষীরা, কিন্তু প্রচণ্ড গুলিবর্ষণে গুঁড়িয়ে গেল তারা। ইৎসার্স্কোয়ে থেকে কেরেন্সকি টেলিফোন করে জানিয়ে দিয়েছিলেন সামরিক বিপ্লবী কমিটির সঙ্গে কোনো আলাপ আলোচনা চলবে না। পরাজয়ের জ্বালায় ও স্তূপীকৃত মৃতদেহে ক্ষিপ্ত হয়ে সোভিয়েত সৈন্যরা এবার আগুন ও ইস্পাতের এক ঝড় তুলল। তাদের নিজেদের নেতারাও এই উদ্দাম গোলাবর্ষণ ঠেকাতে পারল না। স্মোলনির এক কমিশনার কিরিলভ থামাবার চেষ্টা করেছিল, তাকে খতম করে দেবার হুমকি দিল তারা। লালরক্ষীদের রক্ত জ্বলে উঠেছে। 2:30টার সময় সাদা পতাকা তুলল ইউঙ্কাররা। প্রাণরক্ষার প্রতিশ্রুতি পেলে তারা আত্মসমর্পণ করতে রাজি। প্রতিশ্রুতি দেওয়া হলো। হুঙ্কার তুলে ধেয়ে গেল হাজার হাজার সৈনিক আর লালরক্ষী। জানলা দিয়ে, দরজা দিয়ে, দেওয়ালের ফুটোগুলো দিয়ে ঢুকে পড়ল তারা। কোনো রকম থামাবার অবকাশ মেলার আগেই পিটিয়ে সঙ্গিনে গেঁথে খুন করা হলো 5 জন ইউঙ্কারকে। বাকি প্রায় 200 জনকে ছোট ছোট দলে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হলো পিচার পলে। উদ্দেশ্য ছিল এতে লোকের নজর পড়বে না। তাহলেও রাস্তায় একটা দলের ওপর ঝাঁপিয়ে পড়ল জনতা। খুন হয় আরও 8 জন ইউঙ্কার। অন্যদিকে লালরক্ষী ও সৈনিক মারা গিয়েছিল শতাধিক। 2 ঘন্টা পরে পৌরসভায় টেলিফোনে খবর এলো যে বিজয়ীরা ইঞ্জিনিয়ার শিক্ষালয়ের দিকে মার্চ করছে। সঙ্গে সঙ্গেই 12 জন সদস্য ত্রাণ কমিটির সর্বশেষ ঘোষণার বান্ডিল বগল দাবা করে ছুটল তাদের মধ্যে বিতরণের জন্য। এদের কয়েকজনকে আর ফিরে আসতে হয়নি। অন্য সমস্ত শিক্ষালয়ই বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করল। অক্ষত দেহেই ইউঙ্কাররা পৌঁছল পিটার পল আর ক্রনস্টাডে। টেলিফোন এক্সচেঞ্জ রুখে রইল বিকাল পর্যন্ত। এই সময় এসে পৌঁছয় একটি বলশেভিক সাঁজোয়া গাড়ি। ঝঞ্ঝাক্রমণে জায়গাটা দখল করে নাবিকেরা। চিৎকার করে ছুটোছুটি লাগায় আতঙ্কিত টেলিফোন মেয়েরা। ইউঙ্কাররা উর্দি থেকে পদব্যঞ্জক চিহ্নগুলো ছিঁড়ে ফেলতে থাকে। একজন উইলিয়ামসের কাছ থেকে তার ওভারকোটটা চায় যে কোনো মূল্যে, ছদ্মবেশের জন্য। আমাদের আমাদের খুন করবে, ওরা ওরা খুন করবে, চিৎকার করতে থাকে তারা। কেননা এদের অনেকেই শীতপ্রাসাদে শপথ করেছিল যে জনগণের বিরুদ্ধে আর অস্ত্র ধারণ করবে না। উইলিয়ামস প্রস্তাব দেন আন্তনভকে মুক্তি দিলে তিনি মধ্যস্থতা করতে পারেন। সঙ্গে সঙ্গেই শর্ত পালিত হলো। এতগুলো মৃত্যুর পর সত্যি সত্যি ক্ষেপে উঠেছিল বিজয়ী নাবিকেরা। কিন্তু বক্তৃতা দিলেন আন্তনভ আর উইলিয়ামস। আবার ছেড়ে দেওয়া হলো ইউঙ্কারদের। শুধু আতঙ্কে যারা ছাদ টপকে পালাতে গিয়েছিল অথবা লুকিয়েছিল চিলেকোঠায়, তাদের পাকড়াও করে ধাক্কিয়ে নামানো হলো রাস্তায়। ক্লান্ত রক্তাক্ত বিজয়ী নাবিক আর মজুররা হুড়মুড় করে এসে ছেয়ে ফেলেছিল সুইচবোর্ড ঘরটা। কিন্তু হঠাৎ সেখানে অতগুলো সুশ্রী তরুণী দেখে পিছিয়ে এলো বিব্রতের মতো। থতমত পায়ের উপর আগুপিছু করতে লাগলো তারা। কিন্তু একটি তরুণীও জখম হয়নি, লাঞ্ছিত হয়নি একজনও। ভয়ে তারা জড়াজড়ি করেছিল কোনগুলোয়, কিন্তু যখন দেখলো ভয় নেই, অমনি ঝাল ঝাড়তে শুরু করলো। নোংরা ছোট লোক সব, হাঁদা গুঁয়ার। লালরক্ষী ও নাবিকেরা ঘাবড়ে গিয়েছিল। জানোয়ার, শুয়োর।
ওভারকোট আর টুপি পরতে পরতে সরসে চিৎকার করতে লাগলো তরুণীরা। তাদের বেপরোয়া নবীন রক্ষকদের কার্তুজ জোগানো বা জখমের শুশ্রূষা, সে যে সত্যিই এক রোমান্টিক অভিজ্ঞতা। ইয়ুঙ্কারদের অনেকেই যে অভিজাত বংশের লোক, লড়ছে তাদের আদরের জারকে ফিরিয়ে আনার জন্য। আর এরা যে নিতান্ত মামুলি মজুর, চাষি, ছোট লোক। সামরিক বিপ্লবী কমিটির কমিশনার বেঁটেখাটো ভিশনিয়াক মেয়েদের থেকে যাবার জন্য বোঝালেন। খুবই ভদ্রতা করলেন তিনি। বললেন, আপনাদের ওপর অবিচার হয়েছে। টেলিফোন ব্যবস্থাটা পৌরসভার এখতিয়ারে। আপনারা পান মাসে 60 রুবল, অথচ কাজ করতে হয় দিনে 10 ঘন্টা কি আরও বেশি। এবার থেকে এসব বদলে যাবে। সরকার স্থির করেছে টেলিফোন থাকবে ডাক্তার মন্ত্রী দপ্তরের অধীনে। আপনাদের মাইনে অবিলম্বে বাড়িয়ে দেওয়া হবে 150 রুবেলে। কাজের ঘন্টা কমবে। শ্রমিক শ্রেণীর একাংশ হিসেবে আপনারা খুশি হবেন। শ্রমিক শ্রেণীর একাংশ বই কি? উনি কি বলতে চান? এই জানোয়ারগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? থাকবো? 1000 রুবেল মাইনে দিলেও নয়। উগ্র উদ্ধত মেজাজে চলে গেল তারা। রইল শুধু কর্মচারী, লাইনম্যান আর মজুররা। কিন্তু সুইচ বোর্ড তো চালাতে হবে, টেলিফোন অপরিহার্য। শিক্ষিত অপারেটর পাওয়া গেল মাত্র জন 6। স্বেচ্ছাসেবকের ডাক দেওয়া হলো। সাড়া দিল শতখানেক লোক, নাবিক, সৈনিক, মজুর। 6 জন টেলিফোন মেয়ে তাদের দেখিয়ে দিয়ে, বুঝিয়ে দিয়ে, বকুনি দিয়ে ছোটাছুটি করতে লাগলো। এভাবেই হোঁচট খেয়েই বটে, তবু চালু হলো কাজ। ধীরে ধীরে গুঞ্জন তুলল তারগুলো। প্রথম কাজ হলো স্মলনিধির সঙ্গে ব্যারাক আর কলকারখানার যোগাযোগ। দ্বিতীয় কাজ পৌরসভা ভবন আর ইয়ুঙ্কার স্কুলগুলির যোগাযোগ কাটা। বিকেলের দিকে খবরটি ছড়ালো শহরে, আর শত শত বুর্জোয়ারা টেলিফোন করে ধমক দিতে লাগলো। নির্বোধ, শয়তান, কতদিন টিকবে ভেবেছ? দাঁড়াও না, কসাকরা আসছে। ইতিমধ্যেই অন্ধকার নামছিল। নেভস্কি প্রায় পরিত্যক্ত। কনকনে বাতাস বইছে। কাজান ক্যাথেড্রালের সামনে একটা ভিড় অন্তহীন বিতর্কটা চালিয়ে যাচ্ছে। কিছু মজুর, কিছু সৈন্য, বাকিরা সবাই দোকানদার, কেরানি ইত্যাদি। কিন্তু জার্মানিকে শান্তিতে রাজি করাতে লেনিন পারবে না, বলল একজন। তেড়ে মেড়ে জবাব দিল একজন যুবক সৈনিক। কিন্তু তার জন্য দায়টা কে? হ্যাঁ, তোমাদের শয়তান কেরেন্সকি, জঘন্য বুর্জোয়ারা। চুলোয় যাক কেরেন্সকি, আমরা তাকে চাই না, আমরা চাই লেনিনকে। পৌরসভা ভবনের বাইরে সাদা বাহুবন্ধ পরা একজন অফিসার প্রচণ্ড মুখ খিস্তি করতে করতে দেওয়াল থেকে পোস্টার টেনে ছিঁড়ছিল। একটি পোস্টারে লেখা, পেত্রোগ্রাদবাসীদের প্রতি এই বিপজ্জনক মুহূর্তে যখন পৌরসভার উচিত ছিল জনগণকে শান্ত করা, তাদের জন্য রুটি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবস্থা করা, তখন দক্ষিণপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি ও কাদেতরা তাদের কর্তব্য বিস্মৃত হয়ে পৌরসভাকে পরিণত করেছে একটি প্রতিবিপ্লবী আসরে। জনগণের একাংশকে উত্থিত করতে চাইছে অবশিষ্টের বিরুদ্ধে, ও তাতে করে কর্নিলভ কেরেন্সকির বিজয়ে সাহায্য করতে চাইছে। কর্তব্য পালনের বদলে দক্ষিণপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি ও কাদেতরা পৌরসভাকে পরিণত করেছে শ্রমিক, সৈনিক, কৃষক সোভিয়েতগুলির বিরুদ্ধে, শান্তি, রুটি ও মুক্তির বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের এক রঙ্গমঞ্চে। পেত্রোগ্রাদবাসীগণ, আমরা আপনাদের নির্বাচিত বলশেভিক কাউন্সিলররা আপনাদের জানিয়ে দিতে চাই যে দক্ষিণপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি ও কাদেতরা তাদের কর্তব্য বিস্মৃত হয়েছে, জনগণকে ঠেলে দিচ্ছে দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধের মুখে। 1,83,000 ভোটে নির্বাচিত আমরা মনে করি যে পৌরসভায় কি ঘটছে তার প্রতি আমাদের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করা আমাদের কর্তব্য, এবং ঘোষণা করছি যে এর ভয়ঙ্কর ও অনিবার্য পরিণামের কোনো রকম দায়িত্ব আমরা গ্রহণ করতে অস্বীকৃত। বহু দূর থেকে তখনও মাঝে মাঝে গুলির শব্দ আসছিল, কিন্তু নগর এলিয়ে আছে শান্ত, নিরুত্তাপ, যেন প্রচণ্ড স্নায়বিক দমকের পর এখন একেবারে অবসন্ন। নিকোলাই হলে পৌরসভার অধিবেশন শেষ হতে চলেছে। এমনকি উগ্রচণ্ডা পৌরসভাও মনে হলো যেন বিমূঢ়। একের পর এক কমিশনাররা রিপোর্ট দিচ্ছেন। টেলিফোন এক্সচেঞ্জ হস্তচ্যুত, রাস্তায় লড়াই, ভ্লাদিমির স্কয়ার স্কুল দখল। ট্রুপ বললেন, স্বেচ্ছাচারী বলপ্রয়োগের বিরুদ্ধে সংগ্রামে পৌরসভা গণতন্ত্রের পক্ষপাতী। অন্তত যে পক্ষই জিতুক না কেন, পৌরসভা সর্বদাই খুনোখুনি ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে। কাদেত কানফস্কি, লম্বাটে এক বুড়ো, মুখখানা নিষ্ঠুর, বললেন,
বৈধ সরকারের সেনাবাহিনী যখন পেত্রোগ্রাদে আসবে তখন এই অভ্যুত্থানীদের গুলি করে মারবে তারা। তাকে খুনোখুনি বলে না। কক্ষের চারিদিক থেকে এমনকি তার নিজ পার্টি থেকেও প্রতিবাদ উঠল। আজ সংশয় আর নৈরাশ্য দেখা দিয়েছে এখানে। দমিত হচ্ছে প্রতিবিপ্লব। সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটি তার কর্মকর্তাদের উপর অনাস্থা জানিয়েছে। বামপন্থী অংশটাই এখন প্রাধান্য করছে। পদত্যাগ করেছেন আফস্কেন্তিয়েভ। একজন বার্তাবহ খবর দিল যে রেল স্টেশনে কেরেন্সকিকে স্বাগত করার জন্য যে কমিটি গিয়েছিল তারা গ্রেপ্তার হয়েছে। রাস্তায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম থেকে দূর কামান গর্জনের চাপা আওয়াজ শোনা যাচ্ছে, অথচ এখনও কেরেন্সকির দেখা নেই। বেরিয়েছে শুধু 3টি সংবাদপত্র, প্রাভদা, দেলো নারোদা, নভয়া জিজন। সবাই নতুন কোয়ালিশন সরকার নিয়ে অনেক জায়গা দিয়েছে। সোশ্যালিস্ট রেভলিউশনারি পত্রিকায় কাদেত ও বলশেভিক উভয়কেই বাদ দিয়ে একটি সরকার গঠনের দাবি করা হয়েছে। গোর্কি আশা প্রকাশ করে বলেছেন, স্মলনি ছাড় দিয়েছে, দানা বাঁধছে একটি বিশুদ্ধ সমাজতন্ত্রী সরকার, সবাই থাকবে শুধু বুর্জুয়ারা ছাড়া। আর প্রাভদা করেছে বিদ্রুপ। রাজনৈতিক পার্টির সঙ্গে এই কোয়ালিশনকে আমরা মানি না। এদের সবচেয়ে সেরা সদস্যরাও সন্দেহজনক খ্যাতির তুচ্ছ সাংবাদিক মাত্র। আমাদের কোয়ালিশন হলো গরিব চাষিদের সঙ্গে প্রলেতাড়িয়েত বিপ্লবী ফৌজের। দেয়ালে দেয়ালে ভিকজেল একটি আত্মম্ভরী বিবৃতি দিয়েছে, উভয় পক্ষ আপোষ না করলে তারা ধর্মঘট করবে। এই সব দাঙ্গা হাঙ্গামা যারা জয় করবে, দেশের এই সর্বনাশ থেকে যারা বাঁচাবে, তারা বলশেভিক নয়, ত্রাণ কমিটি নয়, কেরেন্সকি সৈন্যও নয়, তারা আমরা, রেল শ্রমিক ইউনিয়ন। রেলের মতো একটি জটিল ব্যাপার চালাতে লালরক্ষীর অক্ষম, আর সাময়িক সরকার তারা তো প্রমাণই করে দিয়েছে যে ক্ষমতা ধরে রাখতে তারা অসমর্থ। সমস্ত গণতন্ত্রের আস্থার উপর নির্ভরশীল একটি সরকারের কর্তৃত্ব অনুসারে যা চলে না, তেমন কোনো পার্টির সঙ্গে আমরা কাজ করব না। আর কর্মচঞ্চল অফুরন্ত মানুষের অসীম প্রাণ শক্তিতে থরথর করছিল স্মলনি। ট্রেড ইউনিয়ন সদর দপ্তরে লাজভস্কি আমাকে পরিচয় করিয়ে দিলেন নিকোলাই লাইনের রেল শ্রমিকদের এক প্রতিনিধির সঙ্গে। এর কাছে শুনলাম নেতাদের আচরণের নিন্দা করে বিরাট বিরাট জনসভা হচ্ছে সেখানে। টেবিলে ঘুষি মেরে তিনি বললেন, সমস্ত ক্ষমতা চাই সোভিয়েতের হাতে। রেলের কেন্দ্রীয় কমিটির ওবরনেৎসরা কর্নিলভের খেল খেলছে। জেনারেল স্টাফের একটা মিশন পাঠাবার চেষ্টা করে তারা, কিন্তু আমরা তাদের গ্রেপ্তার করেছি মিনস্কে। আমাদের শাখা থেকে সারা রুশ রেল শ্রমিক কংগ্রেস আহ্বানের দাবি জানিয়েছি। এরা কিছুতেই তা ডাকতে চাইছে না। সোভিয়েতগুলিতে ফৌজ কমিটির যে ব্যাপার, এখানেও তাই। সারা রাশিয়া জুড়ে গণতান্ত্রিক সংগঠনগুলো একের পর এক ফেটে যাচ্ছে, বদলে যাচ্ছে। অন্তঃসংগ্রামে সমবায়গুলি বিদীর্ণ। কৃষকদের কার্যনির্বাহী কমিটির সভা ভেঙে যায় প্রচণ্ড কলহের মধ্যে। এমনকি চাঞ্চল্য জেগেছে কসাকদের মধ্যেও। ওপর তলায় সামরিক বিপ্লবী কমিটি এতটুকু ঢিলা না দিয়ে আঘাতের পর আঘাত হেনে চলেছে। নতুন নতুন লোক এসে জুটছে, দৃপ্ত, সতেজ। দিন আর রাত, রাত আর দিন তারা ডুব দিচ্ছে ভয়ঙ্কর এই যন্ত্রে। বেরিয়ে আসছে শিথিল অবসন্ন দেহে, ক্লান্তিতে অন্ধ, ভাঙা গলা, গা ভর্তি নোংরা, ঘুমে নেতিয়ে পড়ছে মেঝের ওপর। ত্রাণ কমিটি বেআইনি ঘোষিত হয়েছে। নতুন নতুন ঘোষণার স্তূপ ছড়িয়ে আছে মেঝে। এই সমস্ত ঘোষণার স্তূপ থেকে কয়েকটি তুলে দেওয়া যেতে পারে। গ্যারিসানে বা শ্রমিক শ্রেণীর কোথাও ভিত্তি ছিল না চক্রীদের, তাই তারা সবচেয়ে বেশি ভরসা করেছিল আচমকা আক্রমণের উপর। একজন লালরক্ষী সৈন্যের বিপ্লবী সতর্কতার কল্যাণে নাম পরে প্রকাশিত হবে, সাব লেফটেন্যান্ট ব্লাগোনরাভভ যথাসময় চক্রান্তটি আবিষ্কার করতে পারেন। ষড়যন্ত্রের মধ্যমণি ছিল ত্রাণ কমিটি। কর্নেল পলকোভনিকভ নিয়েছিলেন সামরিক নেতৃত্বের ভার। আদেশ সই করেন গোৎসো, সাময়িক সরকারের ভূতপূর্ব সদস্য, যাকে তার মুখের কথায় বিশ্বাস করে ছেড়ে দেওয়া হয়েছিল। এই সব তথ্যের প্রতি পেত্রোগ্রাদ জনসাধারণের মনোযোগ আকর্ষণ করে সামরিক বিপ্লবী কমিটি চক্রান্তে সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তারের আদেশ দিচ্ছে। বিপ্লবী ট্রাইব্যুনালের সামনে এদের বিচার হবে। মস্কোর খবর, ইউঙ্কার ও কসাকরা ক্রেমলিন ঘেরাও করে সোভিয়েত সৈন্যদের আত্মসমর্পণের আদেশ দেয়। সোভিয়েত সৈন্যরা মেনে নেয়
কিন্তু ক্রেমলিন থেকে চলে যাবার সময় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে গুলি চালানো হয়। টেলিফোন ও টেলিগ্রাফ অফিস থেকে বলশেভিকদের স্বল্প সংখ্যক সৈন্যেরা বিতাড়িত হয়েছে। শহরের কেন্দ্রস্থল এখন ইউঙ্কারদের দখলে, কিন্তু তাদের চারপাশে জমায়েত হচ্ছে সোভিয়েত সৈন্য। ধীরে ধীরে জমে উঠছে রাস্তার লড়াই। আপোষের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। সোভিয়েতের পক্ষে আছে গ্যারিসনের 10,000 সৈন্য আর কিছু লাল রক্ষী। সরকারের পক্ষে 6,000 ইউঙ্কার, 2,500 কসাক এবং 2,000 শ্বেতরক্ষী। অধিবেশন চলছে পেত্রোগ্রাদ সোভিয়েতের। পাশের ঘরে নতুন ইৎসেইকা, ওপর তলায় বৈঠকরত জনকমিশন, পরিষদ থেকে আগত ডিক্রি ও আদেশনামা নিয়ে তারা ব্যস্ত। আলোচনা চলছে আইনগুলি অনুমোদন ও প্রকাশের আদেশনামা, শ্রমিকদের জন্য 8 ঘন্টা কর্মদিনের আইন, লুনাচার্স্কির জনশিক্ষা ব্যবস্থার ভিত্তি নিয়ে। এই দুই সভায় হাজির আছে মাত্র কয়েকশো লোক, বেশিরভাগই সশস্ত্র। স্মোলনি প্রায় জনশূন্য। শুধু প্রহরীরা ভবনের দুপাশ দখলে রাখার জন্য হলের জানলায় জানলায় মেশিন গান বসাচ্ছে। ইৎসেইকাতে ভিকজেলের একজন প্রতিনিধি বক্তৃতা দিচ্ছেন। কোনো পক্ষের সৈন্যদের আমরা পরিবহন করব না। কেরেন্সকির কাছে আমরা একটি কমিটি পাঠিয়েছি এই কথা জানাতে যে তিনি পেত্রোগ্রাদ অভিযান চালাতে থাকলে আমরা তাঁর যোগাযোগ লাইন বন্ধ করে দেব। নতুন সরকার গঠনের জন্য সমস্ত সমাজতান্ত্রিক পার্টির সম্মেলন ডাকার চিরাচরিত প্রস্তাব দিলেন ইনি। কামেনেভ খুব সাবধানে জবাব দিলেন, বলশেভিকরা সে সম্মেলনে সাবধানে যোগ দেবে, তবে আসল কথাটা সরকার গঠনে নয়, সোভিয়েত কংগ্রেসের কর্মসূচি তা গ্রহণ করতে রাজি আছে কিনা সেটাই হলো প্রশ্ন। বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি ও আন্তর্জাতিকতাবাদী সোশ্যাল ডেমোক্র্যাটদের ঘোষণা নিয়ে ইৎসেইকা আলোচনা করেছে এবং এমনকি ফৌজ কমিটি ও কৃষক সোভিয়েতগুলিকে ধরেই সম্মেলনে আনুপাতিক প্রতিনিধিত্ব প্রস্তাব মেনে নিয়েছে। বড় হলটিতে ত্রৎস্কি দিনের ঘটনার বিবরণ দিচ্ছিলেন। বললেন, ভ্লাদিমির স্কয়ার শিক্ষালয়ের ইউঙ্কারদের আত্মসমর্পণের সুযোগ দিয়েছিলাম আমরা, বিনা রক্তপাতে নিষ্পত্তি করতে চেয়েছিলাম, কিন্তু রক্ত যখন ঝরছে তখন পথ শুধু একটি, নির্মম সংগ্রাম। অন্য কোনো পথে জয়লাভ করতে পারবো এ কথা ভাবা হাস্যকর। এটা একটা চূড়ান্ত মুহূর্ত। সামরিক বিপ্লবী কমিটির সঙ্গে সহযোগিতা করতে হবে সবাইকে। খবর দিন কোথায় কাঁটাতার, পেট্রোল, অস্ত্র ইত্যাদি আছে। ক্ষমতা আমরা জয় করেছি, এবার তাকে ধরে রাখতে হবে। মেনশেভিক ইয়ফে তাঁর পার্টির ঘোষণা পড়ে শোনাবার চেষ্টা করলেন, কিন্তু নীতি নিয়ে বিতর্ক ত্রৎস্কি নামঞ্জুর করে দিলেন। বলে উঠলেন, আমাদের বিতর্ক এখন রাস্তায়। চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। যা ঘটছে তার দায়িত্ব আমরা সকলেই ব্যক্তিগতভাবে আমি গ্রহণ করছি। ফ্রন্টের গাতচিনার সৈন্যরা তাদের কাহিনী শোনাল। 481 নম্বর গোলন্দাজ বাহিনীর মৃত্যু ব্যাটালিয়নের একজন সৈন্য বলল, ট্রেঞ্চের সৈন্যরা যখন এসব কথা শুনবে তখন তারা বলে উঠবে, এই হলো আমাদের সরকার। বিচারহফের একজন ইউঙ্কার বলল, সে ও আরও 2 ইউঙ্কার সোভিয়েতের বিরুদ্ধে অভিযানে যেতে অস্বীকার করেছে। শীতপ্রাসাদের প্রতিরক্ষার পর তার সাথীরা ফিরে তাকে কমিশনার নিযুক্ত করে স্মোলনিতে পাঠিয়েছে। সত্যকার বিপ্লবের সেবা করতে তারা প্রস্তুত। তারপর আবার দাঁড়ালেন ত্রৎস্কি। অগ্নিবর্ষী, ক্লান্তিহীন, আদেশ দিচ্ছেন, জবাব দিচ্ছেন প্রশ্নের। বললেন, শ্রমিক সৈনিক ও কৃষকদের পরাস্ত করার জন্য পেটি বুর্জুয়ারা খোদ শয়তানের সঙ্গে যোগ দিতেও পেছ পা হবে না। গত 2 দিন মাতলামির অনেক ঘটনা চোখে পড়েছে। মদ্যপান চলবে না কমরেড। নিয়মিত প্রহরীরা ছাড়া রাত 8টার পর কারো রাস্তায় থাকা চলবে না। যেখানেই মজুদ মদ আছে বলে সন্দেহ হবে তেমন সমস্ত জায়গা তল্লাশ করে মজুদ ধ্বংস করতে হবে। মদ যারা বেচবে তাদের প্রতি কোনো রকম মায়া দেখানো চলবে না। ভিবর্গ মহল্লার প্রতিনিধিদের তলব করে লোক পাঠালো সামরিক বিপ্লবী কমিটি, তারপর পুতিলভ কারখানার সদস্যদের জন্য। ঝটপট বেরিয়ে গেল তারা। এক একজন বিপ্লবীর জানের বদলে আমরা 5 জন প্রতি বিপ্লবীর জান নেব, বললেন ত্রৎস্কি। ফের শহরে আলোয় জলজল করছে পৌরসভা। প্রচণ্ড ভিড় করে ভেতরে ঢুকছে লোক। নিচের হলে কান্নাকাটি, হাহাকার। বুলেটিন বোর্ডের সামনে জনতার হুড়োহুড়ি। দিনের সংঘর্ষে নিহত বা তথাকথিত নিহত ইউঙ্কারদের তালিকা টাঙানো হয়েছে এখানে।
তথাকথিত বলছি কারণ অধিকাংশ মৃত পরে অক্ষত দেহেই ফিরে আসে। ওপরে আলেকজান্ডার হলে ত্রাণ কমিটির সভা চলছে। অফিসারদের সোনালি লাল কাঁধপট্টি খুবই চোখে পড়ে। দেখা গেল মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারি বুদ্ধিজীবীদের পরিচিত মুখ, ব্যাংকার ও কূটনীতিকদের কঠিন চোখ আর ভারিক্কি জাঁকজমক, সাবেকি আমলের রাজপুরুষ আর সুবেশী নারীরা। বিবরণ দিচ্ছিলেন টেলিফোন মেয়েরা। মঞ্চে আসছেন তরুণীর পর তরুণী, কেতাদুরস্ত ফ্যাশন পাগল সব মেয়ে, অথচ শীর্ণ মুখ, ছিন্ন জুতো। তরুণীর পর তরুণী পেত্রোগ্রাদের সম্ভ্রান্তদের, অফিসারদের, ধনীদের, নামনা করা রাজনীতিকদের করতালিতে আনন্দে আরক্তিম। বর্ণনা করল প্রলেতারিয়েতের হাতে তাদের দুর্ভোগের কথা। ঘোষণা করল সাবেকি, সুপ্রতিষ্ঠিত ও সবল সবকিছুর প্রতি তাদের আনুগত্য। নিকোলাই হলে আবার বৈঠকে বসেছে পৌরসভা। আশার সুরে মেয়র জানালেন পেত্রোগ্রাদ রেজিমেন্টরা তাদের আচরণে লজ্জিত, প্রচারে ফল দিচ্ছে। আসছে যাচ্ছে দূতেরা। বলশেভিকদের বিভৎস কীর্তির রিপোর্ট দিচ্ছে কেউ, কেউ ছুটছে ইউঙ্কারদের বাঁচাতে, কেউ বেরুচ্ছে তদন্তে। ত্রুপ বললেন বলশেভিকদের জয় করতে হবে সঙ্গীন দিয়ে নয়, নৈতিক শক্তিতে। ওদিকে বিপ্লবী ফ্রন্টের অবস্থা সবই যে খুব খাসা তা নয়। কামান বসানো সাঁজোয়া ট্রেন এনে হাজির করেছে শত্রু। সোভিয়েত সৈন্যরা অধিকাংশই আনাড়ি লালরক্ষী। অফিসার নেই তাদের, নির্দিষ্ট পরিকল্পনা নেই। তাদের সঙ্গে যোগ দিয়েছে নিয়মিত বাহিনীর কেবল 5,000 সৈন্য। বাকি সৈন্যেরা হয় ইউঙ্কার বিদ্রোহ দমনে বা শহর পাহারায় ব্যস্ত, নয়তো এখনো দ্বিধাগ্রস্ত। রাত 10টায় শহরের রেজিমেন্ট প্রতিনিধিদের এক সভায় বক্তৃতা দিলেন লেনিন। বিপুল ভোটাধিক্যে তারা লড়াইয়ের সিদ্ধান্ত নিল। জেনারেল স্টাফ হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হলো 5 জন সৈন্যের এক কমিটি। ভোরের দিকে পরিপূর্ণ যুদ্ধসজ্জায় ব্যারাক ছাড়ল রেজিমেন্টগুলো। বাড়ি ফেরার সময় দেখলাম তাদের। বিজিত নগরের পরিত্যক্ত রাস্তা দিয়ে পাকা সৈনিকের নিখুঁত চালে কদম ফেলছে সঙ্গী নুচিয়ে। ঠিক এই সময়ই সাদোভায়ায় ভিকজেল সদর দপ্তরে চলছিল নতুন একটি সরকার গঠনের জন্য সমস্ত সমাজতান্ত্রিক পার্টির এক সম্মেলন। মধ্যপন্থী মেনশেভিকদের পক্ষ থেকে আব্রামোভিচ বলেন, বিজেতা বিজিত কিছু থাকা চলবে না, অতীত ভুলে যাওয়া যাক। এতে সব বামপন্থী গ্রুপ ও পার্টি সায় দেয়। দক্ষিণপন্থী মেনশেভিকদের পক্ষ থেকে দান বলশেভিকদের কাছে সন্ধির এই প্রস্তাব দেন। লালরক্ষীদের নিরস্ত্র করতে হবে, পেত্রোগ্রাদ গ্যারিসনকে তুলে দিতে হবে পৌরসভার আদেশাধীনে। কেরেন্সকি সৈন্যদের পক্ষ থেকে একটিও গুলিবর্ষণ, একজনকেও গ্রেপ্তার করা চলবে না। বলশেভিকদের বাদ দিয়ে অন্য সমস্ত সমাজতান্ত্রিক পার্টি নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। স্মোলনির পক্ষ থেকে রিয়াজনভ ও কামেনভ ঘোষণা করলেন যে সমস্ত পার্টির কোয়ালিশন মন্ত্রিসভা তাঁরা মানতে রাজি আছেন, কিন্তু দানের প্রস্তাবের প্রতিবাদ করছেন। সোশ্যালিস্ট রেভলিউশনারিদের মধ্যে দুটি মত দেখা গেল, কিন্তু কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি ও জনসমাজতন্ত্রীরা বলশেভিকদের গ্রহণে সোজাসুজি আপত্তি করল। প্রচণ্ড কলহের পর একটি কার্যকর পরিকল্পনা রচনার জন্য নির্বাচিত হলো একটি কমিশন। সারা রাত ধরে কোঁদল চলল কমিশনে। কোঁদল চলল তারপরের গোটা দিন, গোটা রাত। আগেও 9 নভেম্বর মার্তভ ও গোর্কির নেতৃত্বে আপোষের অনুরূপ একটি প্রচেষ্টা হয়েছিল, কিন্তু কেরেন্সকির আসন্ন আগমন ও ত্রাণ কমিটির ক্রিয়াকলাপের ফলে দক্ষিণপন্থী মেনশেভিক, সোশ্যালিস্ট রেভলিউশনারি ও জনসমাজতন্ত্রীরা হঠাৎ প্রস্থান করে। ইউঙ্কার বিদ্রোহ দমনের পর টনক নড়েছে এদের। 12 তারিখ সোমবারটা কাটল অনিশ্চিত উদ্বেগে। সারা রাশিয়া তাকিয়ে আছে পেত্রোগ্রাদ উপকণ্ঠের সেই ধূসর সমভূমির দিকে, যেখানে সাবেকি ব্যবস্থার সবকিছু শক্তি সম্মুখীন হয়েছে নতুনের, অজানার অসংগঠিত ক্ষমতার সামনে। মস্কোয় ঘোষিত হয়েছে একটি যুদ্ধবিরতি। দুপক্ষই রাজধানীর ফলাফল দেখা পর্যন্ত আলাপ চালাচ্ছে।
ওদিকে সোভিয়েত কংগ্রেসের প্রতিনিধিরা ইতিমধ্যে ছুটন্ত ট্রেনে বিপ্লবের অগ্নিদীক্ষা বহন করে পৌঁছতে শুরু করেছে নিজ নিজ এলাকায়, এশিয়ার সুদূরতম প্রান্ত পর্যন্ত। বিস্তারমান উর্মিমালায় অলৌকিক ঘটনাটি বার্তা ছড়াচ্ছে বিপুল দেশটায়, আর সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে উঠে দাঁড়াচ্ছে শহর, নগর, দূর দূরান্তের গ্রাম। মাথা তুলছে পৌরসভা, জেমস্তভ আর সরকারি কমিশনারদের বিরুদ্ধে সামরিক বিপ্লবী কমিটি, শ্বেতের বিরুদ্ধে লালরক্ষী, চলেছে রাস্তার লড়াই, জ্বালাময় বক্তৃতা। কি রায় দেবে পেত্রোগ্রাদ, তার ওপরই নির্ভর করছে ফলাফল।